এই যে শুনছেন, চাচা তখনই তার নিজস্ব কোনো ইচ্ছা না থাকলেও কোনো এক অদৃশ্য আকর্ষণে ওই মহিলার দিকে এগিয়ে যেতে থাকলো এবং চাচা ওই মহিলার একদম সামনে যেতে চাচা যা দেখলেন ভুতুড়ে কোনো আসরে গল্প নয়, সত্যি ঘটনায় অশরীরীর ভয়। ভুতুড়ে কোনো ভূত প্রেত জিন পড়ি এইসবকে প্রমোট করে না। ভুতুড়ে বিভিন্ন মানুষের জীবনে ঘটে যাওয়া মতো করে গুছিয়ে আমাদের শুনিও। ঘটনাটা ঘটেছিল প্রায় আজ থেকে 16 কি 17 বছর আগে আমার আব্বুর এক বন্ধুর সাথে। তো আব্বুর ওই বন্ধুর নাম ছিল সাইফুল। উচ্চবিত্ত পরিবারের একমাত্র সন্তান ছিলেন উনি, তাই নিজের পকেটে সবসময় একটি সুগন্ধি আতর নিয়ে ঘুরতেন। এমনকি উনি মনে করতেন সুগন্ধি আতর দিয়ে নাকি পৃথিবীর সমস্ত কিছু জয় করা যায়, তাই তিনি ওই সুগন্ধি আতর ওনার পকেটে নিয়ে ঘুরতেন। সাইফুল চাচা তার কর্ম উদ্দেশ্যে বাড়ি থেকে বেশ খানিকটা দূরে একটি লেদার কোম্পানিতে কাজ করতেন। তো বাড়ি থেকে অনেকটাই দূরে কাজে যেতে হয় বলে সাইফুল চাচার বাড়ি ফিরতে প্রতিদিনই প্রায় রাত হয়ে যেত। তো এরকমই একদিন সাইফুল চাচার কাজের ওখানে চাপ বেশি থাকায় বাড়ি ফিরতে বেশ অনেকটাই দেরি হয়ে যায় এবং রাতও অনেকটাই হয়ে যায়। এই দেখে সাইফুল চাচার ওই কোম্পানির যিনি ম্যানেজার ছিলেন উনি সাইফুল চাচা ছাড়া ওই সময় বাকি যারা যারা ওখানে কাজ করছিলেন সবাইকেই বললেন যে আজকে রাতে ওখানে থেকে যেতে, বাড়ি ফিরতে না। চাচা ছিলেন নাছোড়বান্দা, তিনি ম্যানেজারের কোনো রকমই কথা না শুনে প্রতিদিনের মতো ওই কারখানার কলপাড়ে গিয়ে গোসল করে যেই পরিষ্কার পোশাকটি উনি পরে যেতেন, মানে কোম্পানিতে কাজে যেতেন, সেই পোশাকটি পরে উনি গায়ে সুগন্ধি ওই আতর লাগিয়ে বেরিয়ে পড়েন বাড়ির উদ্দেশ্যে। বেশ অনেকটা রাস্তা যখন চাচা চলে এসেছেন, চাচার বাড়ির যেই গলি সেই পথে একটা কবরস্থান পড়ে এবং চাচা ওই কবরস্থানের কাছে আসতেই হঠাৎ উনি শুনতে পান পেছন থেকে কেউ একটা ডাক দিল। এই যে শুনছেন। তারপর সাইফুল মিয়া, চাচার নাম ধরে, সাইফুল মিয়া এদিকে একটু আসবেন। চাচা একটু স্বস্তি পেলেন, দেখে তো একবার পেছন ঘুরে কে ডাকলো। বাড়ির একদম সামনেই আছি, অচেনা কেউ হলে আর যাই হোক নাম ধরে ডাকতো না। এই ভেবে চাচা পেছন দিকে ঘুরলেন। চাচা দেখলেন কবরস্থানের একদম পাশেই দেয়াল ঘেঁষে যে গাব গাছটি রয়েছে, ওই গাব গাছের তলায় একটা মহিলা, সাদা রঙের বস্ত্র পরনে তার। ঠিক সেই সময় একটা সুন্দর ফুলের গন্ধ চাচার নাকে এলো। চাচা কিছু সঠিক বুঝতে না পেরে সেই মহিলাকে জিজ্ঞাসা করেন, কি হয়েছে আপু, ডাকলেন কেন? আমায় চেনেন নাকি? সেই মহিলা তখন চাচাকে বলে, আগে আপনাকে আমি এই পথে দেখলাম তাই দাঁড় করালাম। চাচা জিজ্ঞাসা করলেন, কোনো সমস্যায় পড়েছেন নাকি? এই বলতে ওই মহিলা বলে, একটু এদিকে আসুন না। চাচা তখনই তার নিজস্ব কোনো ইচ্ছা না থাকলেও কোনো এক অদৃশ্য আকর্ষণে ওই মহিলার দিকে এগিয়ে যেতে থাকলো এবং চাচা ওই মহিলার একদম সামনে যেতে চাচা যা দেখলেন তা দেখে সাইফুল চাচা আর নিজেকে ধরে রাখতে পারলেন না। ওই মহিলার একদম সামনে গিয়ে দাঁড়িয়ে চাচা প্রথমে দেখলেন অপরূপ সুন্দর কোনো এক মহিলা, যার সৌন্দর্যতা বলে বোঝানো যায় না। তার শরীর থেকে একটা অপরূপ সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে, কিন্তু সেই মুহূর্তেই ওই মহিলার দিকে তাকাতেই চাচা দেখলেন ওই মহিলার চোখ বলে কিছু নেই, শুধু চোখের জায়গায় দুটো ফাঁকা গর্ত। দেখে মনে হবে যেন শুধু তার চোখ দুটোকে কেউ খুবলে বের করে নিয়েছে। এই দেখে চাচা আর নিজেকে ধরে রাখতে পারলেন না, চাচা নিজেকে আর সামলাতে পারলেন না। চাচা ভয়ে আটকে ওঠেন, বাঁচাও বলে এক জোরে হাঁক দিয়ে সেখানেই চাচা অজ্ঞান হয়ে গেলেন। এর বেশ খানিকক্ষণ পর আবার হঠাৎ চাচার জ্ঞান ফিরলে তিনি চাইলেও কিছু মনে করতে পারেন না সঠিক যে কিছুক্ষণ আগে অবধি তার সঙ্গে কি হয়েছিল। এরপর কোনো রকম দোয়া পড়তে পড়তে চাচা সেই রাতে বাড়ি ফিরে এলেন
এবং কাউকে কিছু না জানিয়েই খাওয়া দাওয়া করে শুয়ে পড়লেন। পরের দিন সকাল হতে নানি যখন চাচাকে ঘুম থেকে ডাকতে যান চাচার ঘরে, তখন চাচা তার নিজের ঘরে ঘুমাচ্ছেন এবং নানি লক্ষ্য করেন অদ্ভুত একটা জিনিস। চাচা উপুর হয়ে ঘুমোচ্ছেন আর চাচার পিঠের বিভিন্ন জায়গায় লাল রঙের হাতের ছাপ। দেখে মনে হচ্ছে কেউ যেন চাচার পিঠে হাত দিয়ে জোরে চড় বসিয়েছে, এমনভাবে লাল হয়ে রয়েছে জায়গাগুলো। এই দেখে নানি মুহূর্তেই চাচাকে ঘুম থেকে জাগিয়ে দেন আর এক প্রকার চাচাকে চেপে ধরেন যে সত্যি বলতেই হবে যে এই দাগ পিঠে এলো কিভাবে। চাচা সমস্ত ঘটনা যা আগের দিন রাতে ঘটেছিল তার সঙ্গে সেই সমস্তটা পুরো না মনে করতে পারলেও আবছা আবছা যেটুকু মনে আছে নানিকে চাচা তাই বললেন এবং তা শুনে নানি এক মুহূর্ত সময় না নষ্ট করে চাচাকে নিয়ে স্থানীয় এক পীরের কাছে নিয়ে যান এবং সেখানে চাচাকে ঝেড়ে একটি তাবিজ দিয়ে বাড়ি পাঠিয়ে দেয় ওই পীর। এরপর সব ঠিকঠাক। আবার বেশ কয়েকদিন কেটে যেতে বাসার সবাই লক্ষ্য করতে শুরু করলেন যত দিন যাচ্ছে চাচা কেমন একটা অন্যমনস্ক হয়ে যাচ্ছে। এমনকি চাচা যেই কাজটি করতেন চাচা সেই কাজটিও ছেড়ে একেবারে বাড়িতেই বসে পড়েছেন। তার কোনো কাজে মন বসছে না। সারাদিন এবং রাতের বেশিরভাগ সময়টাই চাচা একা একা বাসার ভেতরেই বসে কাটিয়ে দিচ্ছে, কারোর সঙ্গে কোনো রকম কথা বলছে না। চাচা তার কোনো বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা করছে না, এমনকি চাচা বাইরেও পর্যন্ত বেরোচ্ছে না। এর ঠিক পরেই শুরু হয় আরও একটি জিনিস। প্রতি রাতে নানু পাশের ঘর থেকে শুনতে পেতেন চাচা কারুর একটার সঙ্গে কথা বলছেন এবং তখনই ঠিক সেই সময় একইভাবে অন্য একটি মেয়ের গলায় কেউ একটা কথা বলছে। মানে চাচা ঘরে বসে একা কথা বলছে কারোর সঙ্গে একটা, আবার যার সঙ্গে কথা বলছে সেও চাচাকে সেই কথার উত্তর দিচ্ছে। এরপর এগুলো নানু এবং নানি শুনে যখন দেখতে যেতেন যে চাচা ঠিক কার সঙ্গে কথা বলছে, যেতেই নানু এবং নানি দেখতেন চাচা কখনো বসে আছে আবার কখনো বা ঘুমোচ্ছেন, কিন্তু ঘরে আর কেউ নেই। এইসব কাণ্ড হওয়ার পর আবার সেই পীরের কাছে নিয়ে যাওয়া হয়। তখন সেই পীর নানিকে জানান চাচার পিছনে কোনো এক পরীর নজর পড়েছে আর বেশি দেরি করলে সেই পরী নাকি চাচাকে তার সঙ্গে নিয়ে চলে যাবে। তাই বেশি দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব চাচাকে বিয়ে দিতে হবে, তা না হলে এই পরীকে কিছুতেই চাচার দূরে সরানো যাবে না। তো যেমন কথা তেমন কাজ, এইভাবে জল পড়া তাবিজ দিয়ে মাসখানেক কাটানোর পর এই স্থানীয় একটি মেয়ের সঙ্গেই চাচার বিয়ে ঠিক করা হয়। বিয়েও দেওয়া হয় কোনো রকম। এরপর সব ঠিকঠাকই হয়ে যেতে পারত, কিন্তু ধীরে ধীরে যত দিন যেতে থাকে চাচার শরীর যেন বিছানার সাথে মিশে যেতে থাকলো। মাত্র 1 মাসের মধ্যে চাচার চেহারা এতটাই ভেঙে গেল যে দেখে মনে হবে চাচার কোনো কঠিন রোগ হয়েছে এবং চাচা খুবই অসুস্থ। এছাড়া চাচিকে তার বউ হিসাবে মানতে চায় না। চাচা বারবার বলছে যে চাচা নাকি অন্য একটি মেয়েকে ভালোবাসে। তো কাকে ভালোবাসে, কি বৃত্তান্ত, এই জানতে চাওয়ায় চাচা তখন বলে যে চাচা নাকি একটি পরীকে ভালোবাসে। তো এই কথায় চাচি বিরোধ দেখাতে চাচা নাকি চাচির গলা টিপে ধরে আর বারবার বলতে থাকে যে তোর আগে আমি সাইফুলের সাথে শাদী করেছি, আমাদেরকে আলাদা করার চেষ্টা করিস না, মারা যাবি। এই বলে চাচা নাকি মাথা ঘুরে হঠাৎ পড়ে যান এবং ধীরে ধীরে যত দিন যেতে থাকে চাচার মানসিক শক্তি হারাতে শুরু করে। চাচাকে বারবার স্থানীয় বিভিন্ন পীর এছাড়া শহরের বিভিন্ন ডক্টরের কাছে নিয়ে গেলেও কিছুতেই কিছু ঠিক করা যায় না। দীর্ঘদিন ট্রিটমেন্ট চলতে থাকে চাচার এবং এরই মাঝে একদিন রাতে চাচা চাচিকে হঠাৎই বলে ওঠে যে আমি ওকে নিয়ে যাব, কেউ আলাদা করতে পারবে না। এই বলে নাকি চাচা আবার নিজের মতো ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েন। তার সঙ্গে চাচিও চাচার পাশেই ঘুমিয়ে পড়েন। কিন্তু পরের দিন চাচির ঘুম ভাঙলে চাচি দেখেন যে চাচা তার পাশেই মৃত অবস্থায় পড়ে রয়েছেন আর চাচার মাথাটা চাচার শরীরের একদম পিছন দিকে ঘোরানো। দেখলে মনে হবে কেউ যেন চাচার মাথাটাকে ধরে তার একেবারে শরীরের পেছন দিকে ঘুরিয়ে দিয়েছে আর চাচাকে মেরে ফেলেছে। এই ছিল আমার ওই চাচার ঘটনা। এরপর আরও অনেক কিছু ঘটে ওই বাসায়, চাচার বাসায়।
তো সেসব বলতে গেলে অনেক বড় হয়ে যাবে ঘটনাটা, ওগুলো না হয় অন্য কোনো একদিন পাঠাবো। জানি না কতটা পড়ে তোমার কাছে বিশ্বাসযোগ্য মনে হবে, সত্যি পড়ি হয় কিনা তাও আমি জানি না, নিজের চোখে কোনোদিনও দেখিনি আমি, কারণ এখনকার দিনে এইসব খুব একটা হয় আবার হয় না বললেও চলে। ভূত জিন এইসব আছে কিনা তা সঠিক জানি না, কিন্তু চাচা সত্যি এভাবেই মারা গিয়েছিলেন। আমি তখন খুবই ছোট, চট্টগ্রাম ক্যান্টনমেন্টের একটা ঘটনা। ভালো থেকো ভাইয়া, আরো ঘটনা শুনিয়ে যাও এভাবেই আমাদেরকে। ঘটনাটা তোমার চ্যানেলে শোনার জন্য আমি অপেক্ষা করব এবং আমার বাসাতেও আমি শোনাবো, তো তাই জন্যই অপেক্ষায় রইলাম। ভুতুড়ে কোনো আসরে গল্প নয়, সত্যি ঘটনায় অশরীরীর ভয়। আমাদের জীবনে অনেক সময় এমন কিছু ঘটে যায় যার কোনো সঠিক ব্যাখ্যা থাকে না, অথবা সঠিক কোনো কারণ থাকে না এর পেছনে, সেই ঘটনা ঘটার পেছনে। এবং সেটা যদি আমাদেরই পরিবারের কোনো মানুষের জীবনে ঘটে যায়, সেই মুহূর্তে আমাদের আর কিছুই করার থাকে না। তো আজকের ঘটনা তোমাদের কেমন লাগলো আমাকে জানাও তোমরা কমেন্ট করে। ভিডিওটিকে লাইক করে দাও, যারা নতুন শুনছেন এই চ্যানেলটি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিন, নিজেদের ফ্যামিলির সঙ্গে নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন ঘটনাটাকে পারলে। আর এরকম স্টোরি যদি তোমরা যারা ভুতুড়ে শোনো তারা ভাবছো যে আমাকে পাঠাবে, তো তাদের উদ্দেশ্যে বলে দিই, ঘটনা পাঠাতে গেলে কোনো বেশি কিছু করতে হবে না, জাস্ট ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে আমাদের ফেসবুক পেজের, আর সেখানে গিয়েই আমাকে একটা ভয়েস মেসেজ করে দিলেই হবে, তাহলেই তোমার ঘটনাটা আমিও শুনে পড়ে শোনাবো। আজকের জন্য এত অবধি, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।